অনতিকাল পরেই মহেন্দ্র তার ছাত্রাবাসে চেনা হাতের অক্ষরে একখানি চিঠি পেল। দিনের বেলা গোলমালের মধ্যে খুলল না, বুকের কাছে পকেটের মধ্যে পুরে রাখল। কলেজে লেকচার শুনতে শুনতে হাসপাতাল ঘুরতে ঘুরতে হঠাৎ একবার মনে হতে লাগলো ভালোবাসার একটা পাখি তার বুকের নীড়ে বাসা করে ঘুমিয়ে আছে। তাকে জাগিয়ে তুললেই তার সমস্ত কোমল গুজন কানে ধ্বনিত হয়ে উঠবে। সন্ধ্যায় একসময় মহেন্দ্র নির্জন ঘরে ল্যাম্পের আলোকে চৌকিতে বেশ করে হেলান দিয়ে আরাম করে বসল। পকেট থেকে তার দেহতাপতপ্ত চিঠিখানা বের করে নিল। অনেকক্ষণ চিঠি না খুলে লেফাফার উপরকার শিরোনামা নিরীক্ষণ করে দেখতে লাগলো। মহেন্দ্র জানত চিঠির মধ্যে বেশি কিছু কথা নেই। আশা নিজের মনের ভাব ঠিক মতো ব্যক্ত করে লিখতে পারবে এমন সম্ভাবনা ছিল না। কেবল তার কাঁচা অক্ষরে বাঁকা লাইনে তার মনের কোমল কথাগুলো কল্পনা করে নিতে হবে। আশার কাঁচা হাতে বহু যত্নে লেখা নিজের নামটি পড়ে মহেন্দ্র নিজের নামের সঙ্গে যেন একটা রাগিনী শুনতে পেল। তার সাধ্যী নারী হৃদয়ের অতি নিভৃত বৈকুণ্ঠ লোক থেকে একটি নির্মল প্রেমের সঙ্গীত। এই 2-1 দিনের বিচ্ছেদে মহেন্দ্রের মন থেকে দীর্ঘ মিলনের সমস্ত অবসাদ দূর হয়ে সরলা বধূর নবপ্রেমে উদ্ভাসিত সুখস্মৃতি আবার উজ্জ্বল হয়ে উঠেছে। শেষাশেষি প্রাত্যহিক ঘরকন্যার খুঁটিনাটি অসুবিধা তাকে উত্তপ্ত করতে আরম্ভ করেছিল। সে সমস্ত অপসারিত হয়ে কেবলমাত্র কর্মহীন কারণহীন একটি বিশুদ্ধ প্রেমানন্দের আলোকে আশার মানসী মূর্তি তার মনের মধ্যে প্রাণ পেয়ে উঠেছে। মহেন্দ্র অতি ধীরে ধীরে লেফাফা ছেড়ে চিঠিখানা বের করে নিজের ললাটে কপলে বুলিয়ে নিল। একদিন মহেন্দ্র যে এসেন্স আশাকে উপহার দিয়েছিল সেই এসেন্সের গন্ধ চিঠির কাগজ থেকে উতলা দীর্ঘ নিঃশ্বাসের মতো মহেন্দ্রের হৃদয়ের মধ্যে প্রবেশ করল। ভাঁজ খুলে মহেন্দ্র চিঠি পড়ল। কিন্তু এ কি? যেমন বাঁকাচোরা লাইন তেমন সাদা সিধা ভাষা নয় তো, কাঁচা কাঁচা অক্ষর, কিন্তু কথাগুলো তো তার সঙ্গে মিলল না। লেখা আছে, প্রিয়তম, যাকে ভুলবার জন্য চলে গেছ, এই লেখায় তাকে স্মরণ করিয়ে দেব কেন? যে লতাকে ছিঁড়ে মাটিতে ফেলে দিলে সে আবার কোন লজ্জায় জড়িয়ে উপরে উঠতে চেষ্টা করে, সে কেন মাটির সঙ্গে মাটি হয়ে মিশে গেল না? কিন্তু এটুকুতে তোমার কি ক্ষতি হবে নাথ? না হয় ক্ষণকালের জন্য মনে পড়লই বা, মনে তাতে কতটুকুই বা বাঁচবে। আর তোমার অবহেলা যে কাঁটার মতো আমার পাঁজরের ভিতরে প্রবেশ করে রইল। সকল দিন, সকল রাত, সকল কাজ, সকল চিন্তার মধ্যে যে দিকে ফিরি সেই দিকেই যে আমাকে বিঁধতে লাগলো। তুমি যেমন করে ভুললে আমাকে তেমনি করে ভুলবার একটা উপায় বলে দাও। নাথ, তুমি যে আমাকে ভালোবেসেছিলে সে কি আমারই অপরাধ? আমি কি স্বপ্নেও এত সৌভাগ্য প্রত্যাশা করেছিলাম? আমি কোথা থেকে আসলাম আমাকে কে জানতো? আমাকে যদি না চেয়ে দেখতে, আমাকে যদি তোমার ঘরে বিনা বেতনের দাসী হয়ে থাকতে হতো, আমি কি তোমাকে কোনো দোষ দিতে পারতাম? তুমি নিজেই আমার কোন গুণে ভুললে প্রিয়তম? কি দেখে আমার এত আদর বাড়ালে? আর আজ বিনা মেঘে যদি বজ্রপাতি হলো, তবে সে বজ্র কেবল দগ্ধ করলো কেন? একেবারে দেহ মন কেন ছাই করে দিল না? এই 2 দিনে অনেক সহ্য করলাম, অনেক ভাবলাম, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না। ঘরে থেকেও কি তুমি
আমাকে ফেলতে পারতে না? আমার জন্য কি তোমার ঘর ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল? আমি কি তোমার এতখানি জুড়ে আছি? আমাকে তোমার ঘরের কোণে, তোমার দ্বারের বাইরে ফেলে রাখলেও কি আমি তোমার চোখে পড়তাম? তাই যদি হয়, তুমি গেলে কেন? তুমি কেন গেলে? আমার কি কোথাও যাবার পথ ছিল না? ভেসে এসেছি, ভেসে যেতাম। এ কি চিঠি? এ ভাষা কার? তা মহেন্দ্রর বুঝতে বাকি রইল না। অকস্মাৎ আহত মূর্ছিতের মতো মহেন্দ্র সে চিঠিখানা নিয়ে স্তম্ভিত হয়ে রইল। যে লাইনে রেলগাড়ির মতো তার মন পূর্ণ বেগে ছুটেছিল, সেই লাইনেই বিপরীত দিক থেকে একটা ধাক্কা খেয়ে লাইনের বাইরে তার মনটা যেন উল্টো পাল্টা স্তূপাকার বিকল হয়ে পড়ে থাকল। অনেকক্ষণ চিন্তা করে আবার সে দুবার তিনবার করে পড়ল। কিছুকাল যা সুদূর আভাসের মতো ছিল, আজ তা যেন ফুটে উঠতে লাগল। তার জীবনাকাশের এক কোণে যে ধূমকেতুটা ছায়ার মতো দেখাচ্ছিল, আজ তার উদ্যত বিশাল পুচ্ছ অগ্নিরেখায় দীপ্যমান হয়ে দেখা দিল। এ চিঠি বিনোদিনীরই। সরলা আশা নিজের মনে করে তা লিখেছে। পূর্বে যে কথা সে কখনো ভাবেনি, বিনোদিনীর রচনা মতো চিঠি লিখতে গিয়ে সেই সব কথা তার মনে জেগে উঠতে লাগলো। নকল করা কথা বাইরে হতে বদ্ধমূল হয়ে তার আন্তরিক হয়ে গেল। যে নূতন বেদনার সৃষ্টি হলো, এমন সুন্দর করে তা ব্যক্ত করতে আসা কখনোই পারত না। সে ভাবতে লাগলো, সখী আমার মনের কথা এমন ঠিকটি বুঝলো কি করে? কেমন করে এমন ঠিকটি প্রকাশ করে বলল? অন্তরঙ্গ সখীকে আশা আরো যেন বেশি আগ্রহের সঙ্গে আশ্রয় করে ধরল। কারণ যে ব্যথাটা তার মনের মধ্যে, তার ভাষাটা তার সখীর কাছে সে এতই নিরুপায়। মহেন্দ্র চৌকি ছেড়ে উঠে ভ্রু কুঞ্চিত করে বিনোদিনীর উপর রাগ করতে অনেক চেষ্টা করল। মাঝে থেকে রাগ হলো আশার উপর। দেখো দেখি আশার কি মূঢ়তা, স্বামীর প্রতি এ কি অত্যাচার! বলে চৌকিতে বসে পড়ে প্রমাণস্বরূপ চিঠিখানা আবার পড়ল। পড়ে ভিতরে ভিতরে একটা হর্ষ সঞ্চার হতে লাগলো। চিঠিখানাকে সে আশারই চিঠি মনে করে পড়বার অনেক চেষ্টা করল, কিন্তু এ ভাষায় কোনো মতেই সরলা আশাকে মনে করিয়ে দেয় না। দু চার লাইন পড়বা মাত্র একটা সুখোন্মাদকর সন্দেহ ফেনিল মদের মতো মনকে চারিদিকে ছাপিয়ে উঠতে থাকে। এই প্রচ্ছন্ন অথচ ব্যক্ত, নিষিদ্ধ অথচ নিকটাগত, বিষাক্ত অথচ মধুর, একই কালে উপহৃত অথচ প্রত্যাশ্রিত প্রেমের আভাস মহেন্দ্রকে মাতাল করে তুলল। তার ইচ্ছে করতে লাগলো নিজের হাতে পায়ে কোথাও এক জায়গায় ছুরি বসিয়ে বা আর কিছু করে নেশা ছুটিয়ে মনটাকে আর কোনো দিকে বিক্ষিপ্ত করে দেয়। টেবিলে সজোরে মুষ্টি বসিয়ে চৌকি থেকে লাফিয়ে উঠে বলল, দূর করো, চিঠিখানা পুড়িয়ে ফেলি। বলে চিঠিখানা ল্যাম্পের কাছাকাছি নিয়ে গেল। পোড়ালো না, আর একবার পড়ে ফেলল। পরদিন ভৃত্য টেবিল থেকে কাগজ পোড়া ছাই অনেক ছেড়ে ফেলেছিল, কিন্তু তা আশার চিঠির ছাই নয়। চিঠির উত্তর দেবার অনেকগুলো অসম্পূর্ণ চেষ্টাকে মহেন্দ্র পুড়িয়ে ছাই করেছে। ইতিমধ্যে আরো এক চিঠি এসে উপস্থিত হলো। তুমি আমার চিঠির উত্তর দিলে না? ভালোই করেছ। ঠিক কথা তো লেখা যায় না। তোমার যা জবাব সে আমি মনে মনে বুঝে নিলাম। ভক্ত যখন তার দেবতাকে ডাকে, তিনি কি মুখের কথায় তার উত্তর দেন? দুঃখিনীর বিল্লপত্রখানি চরণতলে বোধ করি স্থান পেয়েছে, কিন্তু ভক্তের পূজা নিতে গিয়ে শিবের যদি তপভঙ্গ হয়,
তবে তাতে রাগ করো না হৃদয়দেব। তুমি বর দাও বা না দাও, চোখ মেলে চাও বা না চাও, জানতে পারো বা না পারো, পূজা না দিয়ে ভক্তের আর গতি নেই। তাই আজও এই দুছত্র চিঠি লিখলাম। হে আমার পাষাণ ঠাকুর, তুমি অবিচলিত হয়ে থাকো। মহেন্দ্র আবার চিঠির উত্তর লিখতে প্রবৃত্ত হল, কিন্তু আশাকে লিখতে গিয়ে বিনোদিনীর উত্তর কলমের মুখে আপনি এসে পড়ে। ঢেকে লুকিয়ে কৌশল করে লিখতে পারে না। অনেকগুলো ছিঁড়ে রাত্রের অনেক প্রহর কাটিয়ে একটা যদি বা লিখল, সেটা লেফাফায় পুড়ে উপরে আশার নাম লিখবার সময় হঠাৎ তার পিঠে যেন কার চাবুক পড়ল। কে যেন বলল, পাষণ্ড, বিশ্বস্ত বালিকার প্রতি এমনি করে প্রতারণা। চিঠি মহেন্দ্র সহস্র টুকরো করে ছিঁড়ে ফেলল এবং বাকি রাতটা টেবিলের উপর দুই হাতের মধ্যে মুখ ঢেকে নিজেকে যেন নিজের দৃষ্টি থেকে লুকোবার চেষ্টা করল। তৃতীয় পত্র। যে একেবারেই অভিমান করতে জানে না, সে কি ভালোবাসে? নিজের ভালোবাসাকে যদি অনাদর অপমান থেকে বাঁচিয়ে রাখতে না পারি, তবে সে ভালোবাসা তোমাকে দেব কেমন করে? তোমার মন হয়তো ঠিক বুঝিনি, তাই এত সাহস করেছি। তাই যখন ত্যাগ করে গেলে, তখন নিজের অগ্রসর হয়ে চিঠি লিখেছি। যখন চুপ করেছিলে, তখনও মনের কথা বলে ফেলেছি। কিন্তু তোমাকে যদি ভুল করে থাকি, সে কি আমারই দোষ? একবার শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা মনে করে দেখো। যা বুঝেছিলাম, সে কি তুমিই বোঝাওনি? সে যাই হোক, ভুল হোক, সত্য হোক, যা লিখেছি সে আর মুছবে না। যা দিয়েছি সে আর ফেরাতে পারবো না, এই আক্ষেপ। ছি ছি, এমন লজ্জাও নারীর ভাগ্যে ঘটে। কিন্তু তাই বলে মনে করো না, ভালো যে বাসে সে নিজের ভালোবাসাকে বরাবর অপদস্থ করতে পারে। যদি আমার চিঠি না চাও তো থাক, যদি উত্তর না লিখবে তবে এই পর্যন্ত। এরপর মহেন্দ্র আর থাকতে পারল না। মনে করলো অত্যন্ত রাগ করেই ঘরে ফিরে যাচ্ছি। বিনোদিনী মনে করে তাকে ভুলবার জন্যই ঘর ছেড়ে পালিয়েছি। বিনোদিনীর সেই স্পর্ধাকে হাতে হাতে অপ্রমাণ করবার জন্যেই তখনই মহেন্দ্র ঘরে ফিরবার সংকল্প করল। এমন সময় বিহারী ঘরে প্রবেশ করল। বিহারীকে দেখবা মাত্র মহেন্দ্রের ভিতরে পুলক যেন দ্বিগুণ বেড়ে উঠল। ইতিপূর্বে নানা সন্দেহে ভিতরে ভিতরে বিহারীর প্রতি তার ঈর্ষা জন্মাচ্ছিল। উভয়ের বন্ধুত্ব ক্লিষ্ট হয়ে উঠেছিল। পত্র পাঠের পর আজ সমস্ত ঈর্ষাভাব বিসর্জন দিয়ে বিহারীকে সে অতিরিক্ত আবেগের সঙ্গে আহ্বান করে নিল। চৌকি থেকে উঠে বিহারীর পিঠে চাপড় মেরে তার হাত ধরে তাকে একটা কেদারার উপর টেনে বসিয়ে দিল। কিন্তু বিহারীর মুখ আজ বিমর্ষ। মহেন্দ্র ভাবল, বেচারা নিশ্চয়ই ইতিমধ্যে বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ করেছে এবং সেখান থেকে ধাক্কা খেয়ে এসেছে। মহেন্দ্র জিজ্ঞাসা করল, বিহারী, এর মধ্যে আমাদের ওখানে গিয়েছিলে? বিহারী গম্ভীর মুখে বলল, এখনই সেখান হতে আসছি। মহেন্দ্র বিহারীর বেদনা কল্পনা করে মনে মনে একটু কৌতুক বোধ করল। মনে মনে বলল, হতভাগ্য বিহারী, স্ত্রী লোকের ভালোবাসা থেকে বেচারা একেবারে বঞ্চিত। বলে নিজের বুকের পকেটের কাছটায় একবার হাত দিয়ে চাপ দিল। ভিতর থেকে 3টে চিঠি খড়খড় করে উঠল। মহেন্দ্র জিজ্ঞাসা করল, সবাইকে কেমন দেখলে? বিহারী তার উত্তর না করে বলল, বাড়ি ছেড়ে তুমি যে এখানে। মহেন্দ্র বলল, আজকাল প্রায় নাইট ডিউটি পড়ে, বাড়িতে অসুবিধা হয়। বিহারী বলল, এর আগেও তো নাইট ডিউটি পড়েছে, কিন্তু তোমাকে তো বাড়ি ছাড়তে দেখিনি। মহেন্দ্র হেসে বলল,
মনে কোনো সন্দেহ জন্মেছে নাকি? বিহারী বলল, না, ঠাট্টা নয়, এখনই বাড়ি চলো। মহেন্দ্র বাড়ি ফিরবার জন্য উদ্যত হয়েই ছিল। বিহারীর অনুরোধ শুনে সে হঠাৎ নিজেকে ভোলালো, যেন বাড়ি যাবার জন্য তার কিছুমাত্র আগ্রহ নেই। বলল, সে কি হয় বিহারী, তাহলে আমার বছরটাই নষ্ট হবে। বিহারী বলল, দেখো মহিন্দা, তোমাকে আমি এতটুকু বয়স থেকে দেখছি, আমাকে ভোলাবার চেষ্টা করো না, তুমি অন্যায় করছো। মহেন্দ্র, কার পরে অন্যায় করছি জজ সাহেব? বিহারী রাগ করে বলল, তুমি যে চিরকাল হৃদয়ের বড়াই করে এসেছ, তোমার হৃদয় গেল কোথায় মহিন্দা? মহেন্দ্র, সম্প্রতি কলেজের হাসপাতালে। বিহারী, থামো মহিন্দা, থামো। তুমি এখানে আমার সঙ্গে হেসে ঠাট্টা করে কথা বলছো। সেখানে আশা তোমার বাইরের ঘরে, অন্ধারের ঘরে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আশার কান্নার কথা শুনে হঠাৎ মহেন্দ্রের মন একটা প্রতিঘাত পেল। জগতে আর যে কারো সুখ দুঃখ আছে সে কথা তার নূতন নেশার কাছে স্থান পায়নি। হঠাৎ চমক লাগলো, জিজ্ঞাসা করল, আশা কাঁদছে কি জন্য? বিহারী বিরক্ত হয়ে বলল, সে কথা তুমি জানো না, আমি জানি। মহেন্দ্র, তোমার মহিন্দা সর্বজ্ঞ নয় বলে যদি রাগ করতে হয় তো মহিন্দা সৃষ্টিকর্তার উপর রাগ করো। তখন বিহারী যা দেখেছিল তা আগাগোড়া বলল। বলতে বলতে বিনোদিনীর বক্ষলগ্ন আশার সেই অশ্রুসিক্ত মুখখানি মনে পড়ে বিহারীর প্রায় কণ্ঠরোধ হয়ে এলো। বিহারীর এই প্রবল আবেগ দেখে মহেন্দ্র আশ্চর্য হয়ে গেল। মহেন্দ্র জানত বিহারীর হৃদয়ের বালাই নাই। এই উপসর্গ কবে জুটল? যেদিন কুমারী আশাকে দেখতে গিয়েছিল সেদিন থেকে নাকি? বেচারা বিহারী। মহেন্দ্র মনে মনে তাকে বেচারা বলল বটে, কিন্তু দুঃখবোধ না করে বরঞ্চ একটু আমোদ পেল। আশার মনটি একান্তভাবে যে কোন দিকে তা মহেন্দ্র নিশ্চয়ই জানত। অন্য লোকের কাছে যারা বাঞ্ছার ধন কিন্তু আয়ত্তের অতীত, হ্যাঁ, আমার কাছে তারা চিরদিনের জন্য আপনি ধরা দিয়েছে। এতে মহেন্দ্র বুকের মধ্যে একটা গর্বের স্ফীতি অনুভব করল। মহেন্দ্র বিহারীকে বলল, আচ্ছা চলো যাওয়া যাক, তবে একটা গাড়ি রাখো।